নমস্কার, আমি রানা সেনগুপ্ত। আপনারা দেখছেন বেঙ্গল পলিটিক্স। আজ আমরা রয়েছি তাপস চট্টোপাধ্যায়ের সঙ্গে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে এখন বলা হচ্ছে একটাই শব্দ, সেটা হচ্ছে বেইমান বা প্রতারক। তা আপনার এ ব্যাপারে কি মনে হয়? দেখুন, আমি কোনো পেটি কথা বলতে রাজি না। আচ্ছা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যদি আসল তৃণমূল হয় তাহলে লোকে একটু হাসবে। আচ্ছা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের উচিত, তিনি সিপিএম থেকে এসছেন। হুম। আমি নিজেও কিন্তু সিপিএম থেকে এসেছি সেটা আমরা 15 সাল জানি। থেকে, 11 বছর। আমি কিন্তু এখনো তৃণমূলের ব্যাপারে কোনো কথা বলতে গেলে একটু ভেবে চিন্তে বলি, কারণ আমি তৃণমূলের সেই কন্ট্রিবিউশনে ছিলাম না। তো আচ্ছা। আমাকে আস্তে আস্তে দলের মধ্যে সেই জায়গা করে নিতে কাজ করে বিষয়টাকে করতে হয়। আজকে দল একটা যে কোনো কারণে নেত্রীর একটা এরকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে তিনি খোঁজ লাগালেন কি করে সই হবে তার তথ্য তুলে দিলেন। তিনি কখনো কোনো পার্টি কম্পিটেন্ট অথরিটি হতে পারেন। আমার পার্টি যদি কোনো ভুল ত্রুটি থাকে পার্টির মধ্যেই আমি বলবো, পার্টিকে সমস্যায় ফেলা বর্তমান এই জটিল কঠিন পরিস্থিতির মধ্যে মধ্যে যখন আমাদের ছেলেরা যখন মানে কোর্টে কেস খেয়ে খেয়ে বিপর্যস্ত, মিথ্যা কেস দিয়ে বিষয়টা আছেন, নানা জায়গায় নানাভাবে মানে বিষয়টাকে হচ্ছেন, এই সময় দাঁড়িয়ে এইটা বেছে নেওয়াটা রাজনৈতিক সুবিধাবাদ, এটাকে কখনো বিষয়টাকে করা যায় না। কিন্তু মানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনাকে কিন্তু লালন পালন করে দলে নিয়ে রাজ্যসভার মেম্বার করেছেন, বিধানসভার টিকিট দিয়েছেন। ওনার উচিত ছিল ব্যাপারটার মধ্যে রাখা। আমিও আশ্চর্য, 80 জনের মধ্যে যাদের দেখি তাদেরকে অনেকে আমি নেতা বলেই মনে করি, তারা কি করে এই স্ট্যান্ড করলেন জানি না। আর যে দলে কখনো কেউ সাসপেন্ডেড মানুষ কি করে বিরোধী দলের নেতা হয়, এটা ব্যাপার না। বিরোধী দলের নেতা হতে গেলে উনি ফার্স্ট টার্ম এমএলএ কেউ বিরোধী দলের নেতা হয়েছে আমার জানা নেই। আমাদের বিধানসভা বিরোধী দলের নেতা বলতে মানে ছিল বিধানচন্দ্র রায়, জ্যোতি বসু, মানে মানে জ্যোতি বসু। তারপরে ছিল, তারপরে ধরুন এই 72-এর পিরিয়ডটা বাদ দিচ্ছি, একটা আলাদা ধরনের এক সময় বুদ্ধদেব ভট্টাচার্য, পার্থ চট্টোপাধ্যায়, বা আমাদের সিপিএম এর এই যে মানে আমাদের ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, উনিও সূর্যকান্ত মিশ্র, যারা বিরোধী পক্ষ বিষয়টা, এমনকি শুভেন্দু অধিকারীও বিরোধী পক্ষ হিসেবে কিন্তু তার রাজনৈতিক বিষয় রেখেছেন। একটা ব্যাপারকে কিন্তু আনতে হয় তার বিষয়। আমি জানি না দলের মধ্যে কোনো কথা থাকলে দলের মধ্যেই বলাটাই দরকার ছিল। উনি কীভাবে বিষয়টাকে রেখেছেন আমি জানি না। এই মতটাকে আমি এই সময় দাঁড়িয়ে এগুলো কর্মতেই এখন আমাদের সবার উচিত মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্তিশালী করা, বিষয়টাকে নামা আন্দোলনে নামা, সংগ্রামে নামা। ঋতব্রতর সঙ্গে আমার সম্পর্ক খুব মানে মানে খুবই ব্যক্তিগত পর্যায়ে খুব ভালো জায়গা। আমি তখন সিপিএম এ ছিলাম না, সিপিএম বলতে পারি, আমি তো তখন সিপিএম থেকে বেরিয়ে এসে তৃণমূলে এসেছি। তারপর উনি বহিষ্কৃত হয়েছিলেন, তার কী কারণ থাকতে পারে বিষয় তখন আমার মনে হয়েছিল যে এই আছে। কিন্তু এই কাজটা আমার সঙ্গে যদি ঋতব্রত দেখা, বলতাম এই পর্যায়ে না গেলেই ভালো হতো, আরও বেশি সংগত করতে পারতেন যদি মনে বিরোধী দলের নেতা হিসেবে করতেন। এটা কিরকম একটা দেখালো। আর কখনো বলবেন ধর্মীয় মৌলবাদী শক্তি কারোকে কিন্তু করে না, প্রথম কোতল করে যাকে তারা বিরোধী পক্ষ মনে করছে, তারপর কিন্তু কোতল করতে করতে সবাইকেই করে। এটা ইতিহাসের শিক্ষা, এখান থেকে কিন্তু বিষয়টা থাকে না। কিন্তু এটা এই পর্যায়ে না করলেই পারতেন। আমাদের মন খুব খারাপ, 1 মাসের মধ্যে আমরা লড়াই করে বিচ্ছিন্ন, মানে এত বিদীর্ণ, চিন্তা করতে হয়। যেরকম আমাদের রবীন্দ্রনাথের অনুষ্ঠান দেখছেন ক্লাবে, এটা অবধি পুলিশ পারমিশন দিল না, ভেতরে নিতে হলো আমার এখানে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের অনুষ্ঠান। এই সংগ্রামটা আমরা দাঁড়িয়ে করছি, পুলিশ এসে বলছে যে আপনাদের কাছে মোমবাতি মিছিল আছে, অসহায় একটা ব্যাপার। ধারণা, একটা বাচ্চা ছেলে অফিসার, আমি দীর্ঘ 49 বছর আমার রাজনীতির রাজনৈতিক জীবন, 43-40 বছর জনপ্রতিনিধি, কি ভাষায় পুলিশ কথা বলতে পারে, এটা আমার কাছে মন খারাপের ব্যাপার। তারপরে আপনার সেই একটা বোধহয় মিছিলও করেছিলেন আপনি, সেটাতেও বড়বাবু আপনার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছিলেন। রাজার থানা বড়বাবু বলেছিলাম যে ইতিহাস তো কখনো টানাসাই মুখ হচ্ছে ওনারা। একটা মিছিল তিনি কি বৈধ কি অবৈধ বুঝতে পারেন, ছোট্ট 10 মিনিটের মিছিল, উনি বলতেই পারতেন যে মিছিল। আমি তাও বললাম ঠিক আছে, আমাকে 2-4 মিনিট সময় দিন। উনি কি ধরনের ভাষা বললেন, নিজে হাতে মারলেন মিছিলের লোকেদের, তারপরে কেস কাবারি দিলেন, দিলেন, আমাকে অবধি জামিন নিতে হলো। আর একটা হচ্ছে যে এমন ভাষা বললেন, ভাষাটা এমন, তাপসবাবু আপনার ক্ষেত্রে আমাবস্যা পূর্ণিমা করে দেবো। এই কথার মানে তখন বুঝিনি, আমার মেয়ে আমাকে মানে করে বললো এই কথার মানে হলো লোকের ব্যথা হলে অমাবস্যার পূর্ণিমাতে ফিল করে না, এমন মারবে। এটা হচ্ছে একটা পুলিশের বক্তব্য একজন সিনিয়র রাজনীতিবিদের প্রতি। এটা গণতন্ত্র, এটা হিন্দুত্ব, এই লড়াই চলবে, কোনো স্যালেন্ডার আমরা করবো না। কেউ যদি মনে করেন এই সময় দল টল ভেঙে ছোট করে দেবেন, ছোট করতে পারেন, কিন্তু মৌলবাদের বিরুদ্ধে লড়াই আমরা করবো। যে পুলিশ আপনাকে কিছুদিন আগে দেখা হলেই স্যালুট করতো, সেই পুলিশ আজকে আপনার সঙ্গে এরকম আচরণ করছে, এটা কি? এটা দেখুন, আমি যে পুলিশ অফিসার করলেন
তিনি নাকি শুভেন্দু অধিকারীকেও আটকেছিলেন নাকি। আচ্ছা, তখন তাকে প্রমাণ করতে হচ্ছে তিনি কত বড় তৃণমূল, এখন তাকে প্রমাণ করতে তিনি কত বড় বিজেপি। এটা গণতন্ত্রের ডিফেক্ট, আমাদের গণতন্ত্রের ডিফেক্ট। পুলিশের নিরপেক্ষতা ইত্যাদি ইত্যাদি এগুলো হয়তো কোনো কোনো সময় আমরাও ব্যবহার করে খুব উল্লাস পেয়েছি, এখন আমরা বুঝছি এরকম ব্যাপার। এগুলো না করাটাই না ভালো। পুলিশ প্রশাসন পুলিশকে এই পুলিশ প্রসঙ্গে আপনাকে একটা কথা বলি। আমি বর্ধমানে দীর্ঘদিন সাংবাদিকতা করেছি। রায়না থানার সামনে পার্থবাবু একটা মিটিং করছে, মানে তখন তৃণমূল সদ্য 2019 পার হয়েছে, তৃণমূল ক্ষমতায় আসবে এরকম একটা ব্যাপার। তখন পার্থবাবু দাঁড়িয়ে বলছেন পুলিশের দিকে আঙ্গুল দেখিয়ে যে আমরা ক্ষমতায় এলে আপনাদের কিন্তু আমাদের লাগবে না। কিন্তু তারপরে দেখা গেল যে পুলিশের প্রতি একটা নির্ভরশীলতা চলে এলো। এটার কারণ কি? দেখুন, এই পার্থতা কিভাবে বলেছিলেন জানি না, কিন্তু পুলিশকে লাগবে না কথাটা খুব ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রে কেউ বলতে পারে না। পুলিশ একটা স্তম্ভ, তো পুলিশকে কি কাজে ব্যবহার করা হবে তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। রাজনৈতিক দাস হয়ে যায় পুলিশের সে মরালিটি চলে গেছে। আমি বলছিলাম সেদিনকে, দেখুন আমি দেখেছি, আমি তো তখন আমি 9-10 বছর বয়স থেকে রাজনৈতিক পরিবারে জন্মেছি। বাবা তৎকালীন সময় বামপন্থী আন্দোলনে ছিলেন। আমি 72 সালে বাবার সাথে 75 সালে এ করে দেখেছি। রুনু গৃহনিয়োগীর নাম আপনি শুনেছেন। তখন রুনু গৃহনিয়োগী মানে সিগারেটের ছাকা দিয়ে সিপিএম এর লোকেদের এ করেছেন। তার কি দশা হয়েছিল সেই অফিসার কাবি মানে বলেছে। যুগে যুগেই শাসক পার্টির হয়ে পুলিশ তার দলদাস পরিণত হয়। যদি আমরা কখনো মিসট্যাকেল করি, আমরা তাহলে ঠিক করে নিই, ভুল করেছি। এটা হওয়া উচিত। ভাবতে হবে সারা ভারতবর্ষ শাসন ক্ষমতায় পুলিশের একটা নিরপেক্ষ মানুষ যাতে পুলিশকে দেখে তার স্বস্তি পায়। পুলিশিং বলতে যা বোঝায়, পুলিশ মানে কোনো পুলিশ না, পুলিশ মানে একটা তার বিষয়টা থাকবে। এইটা নানা কারণে এই বিষয়টাকে থাকেন। আমার ধারণা যে পুলিশের যদি মানে পুলিশের রিক্রুটমেন্ট ইত্যাদি যদি এখন সুপ্রিম কোর্ট থেকে হয়, পুলিশের রিক্রুটমেন্ট যদি কখনো কোনো দলীয় সরকারের মাধ্যমে না হয়, তারই বোধহয় নিরপেক্ষতা পাওয়া যাবে। নিরপেক্ষতা পাওয়া যাবে নানা কারণে। বলছেন আমাদের একটা করে বলছেন যে আমাদের একটা মানে পঞ্চায়েত সমিতি অফিসে মানে সিনিয়র লোক তাকে ডিম মারছে। আমি ডিসির সঙ্গে ফোন করলাম, ডিসি বলছে আপনারা পড়াশোনায় কেন পা দিলেন, জয় বাংলা বলার কি দরকার? আমাদের জয় বাংলা বলার লোক কোথায় এখন? আমাদের পঞ্চায়েত সমিতি মিটিংয়ে আমাদের মহিলা মেম্বাররা গেছে, তাদেরকে অব্দি রেহাই নেই। এই হচ্ছে মানে চলছে মানে চলছে একটা যেন কেউ নেই যেন বিষয়। আমাকে একজন আমার ফেসবুকে বলেছেন এ কোন সকাল অমাবস্যার থেকে অন্ধকার। আমি বলছি এ কোন সকাল রাতের চেয়েও সত্যি অন্ধকার। তো মনে রাখবেন রাতের পর কিন্তু দিন আসে, এটাই বিজ্ঞান এবং এটাই পৃথিবীর ইতিহাস। কিন্তু এই যে আজকে এই অবস্থাটা হচ্ছে কেন? আপনারা 15 বছর ধরে ক্ষমতায় ছিলেন, 15 বছর ধরে কি তাহলে শুধু দুর্নীতিই হলো যে লোকে মানে জনগণ এতটা ক্ষুব্ধ, রাস্তায় বেরোলেই লোককে চোর চোর করে বলা হচ্ছে? দেখুন, আমাদের দেশে কেউ ক্ষমতায় আসলে তার একটা গ্রিপ হয়ে যায়, ক্ষমতা আসলে তার একটা গ্রিপ হয়ে যায়। আমি যে সেই গ্রিপিং থেকে মানুষকে একটা রাজনৈতিক পরিচালনা করা হয়। কিছু ভুলভ্রান্তি আমাদের ছিল না, আমি কখনো বলবো না, আমি কখনো বলবো। কিন্তু এই ভুলভ্রান্তি ছিল না বলতে পারবো না। 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে, স্বাস্থ্যসাথী দিয়ে বা রূপশ্রী দিয়ে বা মানে কন্যাশ্রী দিয়ে পশ্চিমবঙ্গের রাস্তাঘাট তার আমূল পরিবর্তন করে, পথশ্রী থেকে আরম্ভ করে আমার পাড়া আমার সমাধান, এগুলো কখনো বিষয় হতে পারে না। দিনকে দিন পশ্চিমবঙ্গকে তিনি এগিয়ে নিয়ে গেছেন তার নানা ঘটনাবলীর মধ্যে দিয়ে। ভুল যেগুলো থাকবে সেটা থাকতে পারে জনপ্রতিনিধির। আমি মনে করি দলে আরও চেকআপ থাকা উচিত ছিল জনপ্রতিনিধি। যেমন আমি ধরুন জনপ্রতিনিধি, আমি কি করছি না করছি আমার উপর যদি একটা রাজনৈতিক মনিটরিং না থাকে তাহলে কিন্তু এটা হবে। এটা আমাদের অভাব, ঘটনা থেকে মানুষ আমরা শিক্ষা গ্রহণ করি। এটা অভাব ছিল, এটা একটা আছে, মনিটরিং এর অভাব তো আছে। মানে আজকে অন্তত এই 60 জন 59 জনের ব্যাপার স্যাপার যেটা আসছে, এইটা 59 ব্যাপারটা একটু অন্য। আমি যদি ধরুন দল ক্ষমতায় থাকলে পরিচালনা করছেন, এমএলএ কিভাবে চলছেন দলকে পর্যালোচনা করা, দলের রিপোর্টিং করবেন এমএলএকেও তত্ত্বাবধান করবেন দল এবং সরকার। এর একটা কম্বিনেশন থাকা দরকার। কেউ একক না। আমি নির্বাচিত পদে আমি সব একা সিদ্ধান্ত নেব, দলের কাছে আমি রেসপন্সিবল, জনগণের কাছে রেসপন্সিবল, দলের কাছে। আমাদের মাল্টি পার্টি সিস্টেমে আমাদের গণতন্ত্র, সেখানে দাঁড়িয়ে পলিটিক্যাল পার্টির দায়িত্ব কিন্তু প্রচণ্ড পরিমাণে বিষয় আছে। দুটো যদি চেক আপ না করা যেতে, যে আমি কাউন্সিলর করে দিলাম, সে খেটে খাচ্ছে কি না খাচ্ছে তা দেখার কোনো লোক নেই, তিনি কি করছেন তার কোনো জবাব দেওয়ার কোনো লোক নেই। পুরসভা চলছে, কর্পোরেশন চলছে, কীভাবে করছে। আমি বিধায়ক, ভালো কাজ করলে ভালো, না করলে বিষয়, করলাম ভালো, না করলে কি করে করছিলাম, আমি ঠিক মতো কাজ করছি কিনা, 24 ঘন্টা কাজের মধ্যে মানুষের সঙ্গে থাকছি কিনা, এর একটা চেক আপ, এর একটা মূল্যায়ন মাঝে মাঝে দরকার ছিল। অনেক নেতাই দেখা যাচ্ছে বাড়িতে বা তার কোনো গোপন জায়গায় কনফাইন্ড হয়ে গেছে, কিন্তু আপনাকে আমরা দেখলাম রাস্তায় দাঁড়িয়ে লোকজনের সঙ্গে কথাবার্তা বলতে। চেষ্টা করে সবার। আপনার উপরে কোনো ধরনের এই ধরনের কোনো
কুৎসা বা কুৎসিত মন্তব্য এগুলো আপনাকে শুনতে হচ্ছে না? না, না, শুনতে না হলেও যে আসলে সভ্যভদ্র ব্যবহার হচ্ছে তেমন না। ধরুন আচ্ছা। ধরুন আমি একটা ক্লাব করেছি, আমার নাতনির ফটো আছে, নাতনির ফটোটাকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো। এগুলো এই ব্যবহারটা কিন্তু আমি এগুলো ধরছি না, এগুলো আমি দেখে মানে অভ্যস্ত। এগুলো হবেই, আপনি দেখে ধরে অভ্যস্ত নিচ্ছেন। আমি 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 2011 তো দেখেছি, হুম। উঠে হেরে যাওয়ার পর এই পরিস্থিতি সব পরিস্থিতিতেই মোকাবিলা করি। বয়সটাও 64 হলো, রাজনৈতিক বয়সটাও অনেকদিন হলো। তো আচ্ছা। সবটার মধ্যে দাঁড়িয়ে আমি এখনো বিশ্বাস রাখি, ভরসা রাখি যে কখনোই তানাশাই এবং ধর্মীয় মৌলবাদী শক্তি শেষ কথা বলতে পারে না, জনগণ শেষ কথা বলে। কেউ কেউ বলছে না তৃণমূল তো উঠে যাবে, আর তৃণমূল উঠে যাবে, যা অত সহজ না। মমতা বন্দ্যোপাধ্যায় আছে, ধরে না যে উঠেই যদি যাবে, একটা শক্তি বিরাজ করবে এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। পৃথিবীতে কেউ ভেবেছিল যে মমতা ব্যানার্জি কখনো একটা আসন থেকে এই জায়গায় যাবে? ভেবেছিল ভারতীয় জনতা পার্টি 2টো আসন থেকে দেশ চালাবে, ডবল ইঞ্জিন সরকার হবে? বা এটা আপনি শুধু আপনি ধরুন বিজেপির 3টে আসন ছিল ইয়েতে, বোধ হয় 16-তে। হ্যাঁ, 16-তে 3টে আসন ছিল, 21-এ 77টা, তারপরে এখানে 208টা। তো বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি দাঁড়ান লোকসভা নির্বাচনে বসিরহাট থেকে, আহ, মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াবেন এরকম একটা কথা হচ্ছে, কংগ্রেসও তাকে সাপোর্ট করবে এরকম একটা শোনা যাচ্ছে। যদি উনি দাঁড়ান তাহলে তার জেতার সম্ভাবনা কতটা আছে? কারণ আমরা যা যা যতদূর জানি এই পরিস্থিতিতেও বসিরহাটে 7টা যে লোকসভা আছে তার মধ্যে 5টাতে তৃণমূল কিন্তু এখনো এগিয়ে। তো যদি উনি জিতে যান তাহলে এটা কি দলের পক্ষে একটা ভালো হবে? মানে একটা অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে সবকিছুতে দরকার। একটা যদি মনে করি ফ্লোরের মধ্যে বিরোধী পক্ষের মধ্যে উনি উপস্থিত থাকেন, বিধানসভাতেও দেখেছি ওনার ধারালো যুক্তিতর্ক বক্তব্য, আবেগী বক্তব্য হুম, হুম। অনেককে বিষয়টাকে মানে করে দেন। এবং ভারতবর্ষের মানে তিনি দেশের নেত্রী। যদি লোকসভাতে যান, সারা দেশের কাছে আমাদের বাংলার কথা, বিষয়গুলোর কথা, এই কথাগুলোকে তুলে ধরতে পারবেন। এবং নরেন্দ্র মোদীর মতো নেতৃত্বকে চ্যালেঞ্জ জানানোর মতো ব্যক্তিত্ব দরকার, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় গেলে সেটা হবে। যদি দলই সিদ্ধান্ত নেবে, আমি তো তার অথরিটি নয়, কিন্তু দল ওনাকে একটা এই সংসদীয় গণতন্ত্রের মাঝখানে রাখতে হবে, যেটা উনি ভালো করতে পারেন। না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এখন দেখা যাচ্ছে নানা দিকে দলে এবং দলের বাইরে নানা রকমের কথাবার্তা শোনা যাচ্ছে, তাকেই দায়ী করছেন সবাই তৃণমূলের এই ভরাডুবির জন্য। মানে অন্তত 70 ভাগ। আপনি অভিষেককে দেখেছেন খুব কাছ থেকে, আপনার কি মনে হয় এই ব্যাপারটা সম্পর্কে? দেখেছি আমাকে দলে আনার পেছনে ওনার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা। আমি ওনার কাছে খুব কৃতজ্ঞতা প্রকাশ করি যে উনি দুবারই টিকিট দেওয়ার ক্ষেত্রে আমাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আচ্ছা। ফলে আই এম ভেরি মাচ অবলাইজ টু হিম। মানে আচ্ছা। আমার নানাকার পলিটিক্যাল অবলাইজ, অন্য কিছু অবলাইজ না, পলিটিক্যাল অবলাইজ। এবং আমার মনে হয়েছে যে মডার্ন রাজনীতিতে ভারতবর্ষের একজন শ্রেষ্ঠ নেতা, কম বয়সে বুদ্ধিমান নেতা। মডার্নাইজেশন ভাবনা, মডার্নাইজেশন ভাবনা, আমাদের সময় ধরুন একরকম ভাবনা ছিল। এই ভাবনার কোনো বিতর্কও থাকতে পারে, মতামতও থাকতে পারে। আমার মনে হতে পারে যে একদম মাল্টি ন্যাশনাল কোচের কি দলের দরকার আছে, এটা নিয়ে আলোচনা হতে পারে, এটা নিয়ে আলোচনা হতে পারে। বাট সিস্টেমেটিক হওয়া, বিষয়গুলোকে করা, দক্ষিণপন্থী পার্টিতে একটু অর্গানাইজ করে দেওয়া। যখন স্পিচ দিতেন, আমি জানি না এই লোকসভার দু একটা স্পিচ নিয়ে কথা হচ্ছে, কিন্তু যখন অর্গানাইজেশনের যে স্পিচ দিতেন, এটা আমি মনে করতাম যে একটা বামপন্থী নেতা আমার সামনে দাঁড়িয়ে বলছে, আমরা নোট করছি তার ভাবনা, তার বিষয়, তার বুঝ ডাউন করা। মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন সংগ্রামকে এগিয়ে নেওয়ার জন্য পথ দেখান। কিন্তু পলিটিক্যাল বুস্টার করার ক্ষেত্রে ওনার অবদানকে যদি দেখুন, হেরে গেলে আমি খুব ভালো খেলোয়াড়, একটা ম্যাচে হেরে গেলাম, আমার জীবনের সব কিছু মাইনাস হয়ে যাবে না? এটা যারা বলেন তারা বিষয়। 2021 সালে তাহলে ওনাকে আমরা সালাম করে কেন বললাম না যে আপনি 2021 সালে তো এই ছিল, ভিতরে ছিল। এবং কার যখন কোনো কাজে তো কাজে লাগে, তখন একটা যুক্তিতর্ক বলে দিই। নিজেরা কেউ সেলফ করি না যে আমি এমএলএ ছিলাম, হারলাম কেন? আমার নিশ্চয়ই কিছু কোনো কারণ থাকতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে দৈনন্দিন তলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যা পরিচালনা করেছেন, আমাদের ইন্টারনাল পরিচালনা করেছেন। এলাকায় এসে তো পরিচালনা মানে করেননি। যে লোকটি পার্টিকে অফিসিয়াল টাকা দেওয়ার জন্য প্রত্যেক এমএলএকে ফোন করে বলেছেন, আপনি ব্যাপারটা করেছেন তো, কাগজ মেটেরিয়াল নিয়ে এসে বলেছেন যে এই ব্যাপারগুলোকে করো। 6 মাস আগে থেকে পার্টিকে নামতে বলেছেন, এই নির্বাচন গুরুত্বপূর্ণভাবে বলেছেন। একটা সামগ্রিকভাবে রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে আমরা লড়াই করে হেরে গেলাম। একজন ব্যক্তিকে দায়ী করব, এটা ঠিক কথা না। নিজের দায়িত্ব অস্বীকার করলাম, ব্যক্তি নেত্রী দায়ী করবো, এটাকে কোনো অস্বীকার করবো। আমি বলি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ আমাদের জেতার ক্ষেত্রে একটা অনুপ্রেরণা, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। এটা তো একটা মানে বিষয়টাকে আছে। কিন্তু তার বক্তব্য, তার স্পিচ আপনি মানে খুব একটা রেগুলার রাখেন না, কিন্তু পার্লামেন্টে যখন রাখেন, তার শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা, এটা আমি খুবই অত্যন্ত মানে সম্মানের সঙ্গে বিষয়গুলো করি। আমি তাকে দলে আসার পর উনি যেভাবে আমাকে এনকারেজ করেছেন, কৃতজ্ঞ ওনার কাছে।
আমি ওনার কাছে কৃতজ্ঞ। আমি কখনো বলতে পারবো না যে এইটা নেই। এবার আমার কিছু আকাঙ্ক্ষিত বা থাকতে পারে, আমাকে না গুরুত্ব দিয়ে এক্সকে গুরুত্ব দিয়েছে, এরকম হতে পারে, আমার মনের মুখে থাকতে পারে। মানে দিস ইজ নট এ রাইট টাইম এই কোশ্চেন অ্যারাইজ করার জন্য। একটা সংকটময় মুহূর্তে আমাদের প্রত্যেকের কন্ট্রিবিউশন কিন্তু দলকে নিয়ে যাবে, দলকে এগিয়ে নেয়। এই সময়টা কিন্তু এরকম ব্যাপার না। আমার ধরুন আমার স্ত্রীর ক্যান্সার হয়ে গেছে, আমি যদি এখন আমার স্ত্রীকে নেগেটিভ করার জন্য বলে দিই যে তোমার মানে আমি তার ভূমিকা, তার বিষয়, তার সৌন্দর্য, তার যৌবনত্ব, এটা সবটা আমি গ্রহণ করে ফেল, আজকে আমি তাকে ছেড়ে দেবো বলে আমাকে যুক্তিতর্ক করা হচ্ছে, এটা ঠিক নয়। এটা 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 রিয়েলিটি নয় এবং এটা ঠিক নয়। রাজনীতিতে সবার একটা কালেকটিভ আমরা কাজ করেছি, হেরে গেছি, কালেকটিভে আমাদের অবদান আমাদের কোনো কিছু ব্যাপার না। আর রাষ্ট্রযন্ত্র আমরা তো হেরে যাইনি, 40.5% ভোট পেয়েছি, ওরা 45% ভোট পেয়েছে। রাষ্ট্রযন্ত্র, SIR এর নাম কাটা, আমার বিধানসভায় 30,000 নাম কেটেছে, হলের মধ্যে করেছে। আমি তো আমরা বাধ্য হয়ে বলছি, আমি একদম জিতে গেছি, ভারতবর্ষের উদাহরণ তৈরি হবে হাইকোর্টে কেস করে লাস্ট রাউন্ড অব্দি মানে করতে পারছে না, ভোট গণনা করতে দেয়নি। ওখানে দাঁড়িয়ে বিষয় বলছে ডেড বডি নিবি না, নিবি। এই হচ্ছে যাদের ব্যাপার। এই লড়াইটা আমরা রাত্রি 2টো অবধি করেছি, পান্নাস বিষয়টাকে নিয়ে এসেছি। আমি এখনো মনে করি যে এখানকার যিনি বিধায়ক, তিনি নির্বাচিত বিধায়ক নয়, সার্টিফিকেট পেয়েছেন বলে আইনের চোখে তিনি বিধায়ক। এবং আমরা আজকে আমরা পত্রিকার মাধ্যমে বলছি 15 থেকে 20,000 ভোটে আমি জিতবো। আপনার এই ব্যাপারটা নিয়ে পড়ে আসছি আমি, কারণ এটা নিয়ে আমারও কিছু কৌতূহল আছে। ফিরহাদ হাকিম সম্পর্কে আপনার কি মনে হচ্ছে? শোনা যাচ্ছে উনি নাকি বিদ্রোহীদের দিকে চলে যাবেন। আমি জানি না, দেখুন এবং উনি পদত্যাগ করলেন মেয়রের পদ থেকে। দলকে তিনি বলেছেন, দেখুন যেভাবে মেয়ররা কর্পোরেশনে অবহেলিত হচ্ছে, তাদের পক্ষে দেখুন কোনো অফিসার তাকে বিষয়গুলো করছেন না, কোনো একটা ব্যাপার হচ্ছে না। কালকে তো বিধাননগর কর্পোরেশনে হলো, একটা পরিবেশ দপ্তর, কোনো কাউন্সিলরকে তিনি ডাকলেন না। কমিশনার বলে দিয়েছেন যে একবারে উপরে হচ্ছেন উনি, আর তলায় হচ্ছেন এই একটু ফোন ছাড় এখন একটু, আর তলায় হচ্ছে একদম মানে ওয়ার্ড ইনচার্জ, এর বাইরে কেউ নির্বাচিত প্রতিনিধি বিষয় না। ফলে একটা মেন্টাল টর্চার, তারা কাজ করতে পারছেন না, তাদের দিকে এটা। আমিও 2011 হেরে গিয়ে বামপন্থী ছিলাম, 2014 সাল অব্দি কিন্তু আমি চেয়ারম্যান হিসেবে কাজ করেছি। আমার কিন্তু প্রবলেম একটু হয় না তা না, কিন্তু একদম এরকম ধরনের ব্যাপার কিন্তু হয়নি, হয়নি। কিন্তু আজকে দেখুন যে পরিস্থিতি হচ্ছে। আজ ববিদা বলেছেন যে আমি কাজ করতে পারছি না, কথা শোনা হচ্ছে না, আমাকে না করে তার জন্য আমি 11 সালে যার জন্য উনি নেত্রীর নির্দেশ দিয়ে তিনি মানে বিষয়টাকে করেছেন। কৃষ্ণাদিও বললেন, তাই শুনলাম। তবে কৃষ্ণাদির ক্ষেত্রে আর একটু ছিল যে আমি এই 3টে বিধানসভার মধ্যে একটা বিধানসভা ছিলাম, আমাদের বিধানসভা পরে একটু আমাদের সঙ্গে পরামর্শ করা উচিত ছিল। আমরা আমি টিভির মাধ্যমে জানতে পারলাম যে উনি করেছেন, আমাকে বললেন পরে ফোন করে, কারণ বললেন যে আমি পারছি না, মহিলা না পারতে পারেন। তবে ওই যা বলছেন ওদের নেতারা, এটা হচ্ছে মানে একবারে গণতান্ত্রিক ব্যাপারে করছেন না, সব জায়গায় কাজ করতে এলে বিষয়টাকে করছেন। আমি জানি যে ক্ষমতা আসতে সেই দল একটা রাস্তায় নামবে, অফিসে কোনো অসুবিধা কিছু নেই। বিধাননগরেও তো আপনাদের দিতে হবে, মানে চেয়ারম্যান তো মেয়র তো দিতে হবে, যেমন কলকাতাতে দিতে হবে, সোমবারের মধ্যে বলে দিচ্ছে, না হলে বোর্ড ভেঙে যাবে। বিধাননগরেও তো দিতে হবে, তাহলে সেক্ষেত্রে কে হতে পারে মেয়র? সেটা আমি জানি না, এটা পার্টি ঠিক করবে, পার্টি সবাই মিলে বসবে। না মানে আমাদের মতামত দীর্ঘকাল কাজ করেছেন, আমি এক্ষুনি এখান থেকে বলতে পারবো না। আমি এখনই কোনো মিডিয়াতে বলে কোনো বিতর্কিত বাড়াবো না। এখন দলকে সার্ভিস দেওয়ার সময়, এখন দলকে বিব্রত করার সময়। আচ্ছা, এটা কি সত্যি যে আপনার এবং সব্যসাচী দত্তের মধ্যে টানাপোড়েনের জন্য এই রাজারহাট নিউ টাউন হাতছাড়া হলো আপনাদের? এটা আপনাকে কে বললো? আমি নিজে একদমই সত্যি না। একটা মতপার্থক্য আমাদের মধ্যে নানা কারণে ছিল, দল আরো উদ্যোগ নিয়ে আগে মিটিয়ে দিতে পারলে ভালো হতো, যে কোনো কারণে হয়নি। কিন্তু ওনাকে বারাসাত টিকিট দিয়েছে, উনি আমার এখানে হস্তক্ষেপ করেনি, আমি বারাসাতে গিয়ে হস্তক্ষেপ করিনি। এবং আমি তো ভোটে জিতেছি, আমি যেখানে বসে আছেন মানে এখান থেকে 6,500 7,000 ভোটে জিতেছি। আমরা সম্পূর্ণ বিষয়টার মধ্যে দিয়ে কোনো রাউন্ডে, লাস্ট রাউন্ডে ছাড়া সব রাউন্ডে আমরা জিতেছি। 4টে পঞ্চায়েতে আমরা জিতেছি। আমরা 1 নম্বর মানে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 12 নম্বর 13 নম্বর ওয়ার্ডে আমরা জিতেছি। আমরা হেরেছি 21 নম্বর ইত্যাদি ওয়ার্ডে। একটু পাথরঘাটাতে আমাদের লাস্টের দিকে তো ভোট গণনার মতো গণনা হয়নি, হয়তো 20,000 বেশি ভোটে জিতেছি। আমি বিশ্বাস রাখি, রাজারহাটে মানুষও বিশ্বাস করে না যে তাপস সেলাজি হেরে গেছে, কারণ 365 দিন মানুষের পাশে ছিলাম এবং আমার নিজস্ব কিছু ইনোভেটিভ আইডিয়া ছিল। আমার মায়ের নামে একটি বেনারসি শাড়ি 5,000 টাকা, প্রায় 1,000 মানুষ তা পেয়েছেন, মানুষ তা জানেন। আমার অন্ন সত্যের প্রোগ্রাম, আমার ইমাম ভাতা,
এবং আমার ঠাকুর মশাইয়ের ভাতা, মানুষের সঙ্গে থাকা, গরিব এলাকায় ওষুধ দেওয়া, এগুলো কখনো বৃথা হতে পারে না। মানুষেরা বিষয়গুলো করেন। হ্যাঁ, একটা ওপর হাওয়া বিজেপির পক্ষে ছিল, এটা অস্বীকার করা যাবে না। এটা হিন্দুত্বের হাওয়া হাওয়া হিন্দু এলাকায় একটু 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 ঘুরপাক খাচ্ছিলেন, এটা অস্বীকার করা যাবে না। অস্বীকার করা যাবে না 15 বছর ধরে ক্ষমতায় থাকলে একটা এন্টি ইম্পারগেন্সি থাকে, সেটাও যে কাজ করেনি তা বলবো না। কিছু ব্যর্থতা গভর্নমেন্ট থাকলে আমাদের থাকতে হতে পারে, মানে হতে পারে। সবটা মিলিয়ে একটা তার ফসল, এটা কোনো ব্যক্তিকে দায়ী করে না, এটা একটা মনে হচ্ছে ধরুন কোনো বিষয়। আপনাদের এই বিধাননগর এবং কলকাতাতে আমরা যেটা বুঝতে পারছি, অবিলম্বে নির্বাচন হবে, যদি হয় আর কি, অন্তত না হলেও 2-3 মাসের মধ্যে নির্বাচন হবে। তাহলে যদি আপনাকে বলা হয় আপনি আবার দাঁড়াবেন ওয়ার্ডে? আমি সেটা অবস্থার পরিপ্রেক্ষিত, না, দল যদি বলে আপনাকে, সেটা দল কিভাবে বলবে, কোন পরিপ্রেক্ষিতে আমি বলবো, সে দল আমার বাড়িতে আমি আগে থেকে মন্তব্য করে কোনো বলছি না। আমি এখন এই মুহূর্তে আমি এমন কোনো কথা বলবো না দল এম্বারেসিং হয়। আমি নব্য তৃণমূল মুখে দেখাবো, মিডিয়াকে মুখ দেখাবো, নব্য তৃণমূল, পুরনো তৃণমূল, এটা বলে নিজেকে হাইলাইট করা কোনোদিন আমার ইচ্ছাও ছিল না, আমার ইচ্ছাও নেই। এখন এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়কে সার্ভিস দেবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা একটা যেন যেন উজ্জ্বল হয়। এবং আমার জীবনের অভিজ্ঞতা ছিল, আমি অনেক পরে তৃণমূল করেছি, কোনো ওনার সান্নিধ্য সেবা আমিও পেতে পারিনি, বা আমার জগৎটা ছিল একটু অন্য ছোট্ট জায়গায় কাজকর্ম করা। আমি চাই যে ওনার সঙ্গে সেই সান্নিধ্যটা দিয়ে ওনার মধ্যে, মানে আমার জীবনের সঙ্গে ওনার জীবনের অনেক কিছু মেলে। আমি প্রত্যন্ত দরিদ্র পরিবারে জন্মেছি, উনিও সেরকমভাবে ব্যাপারটাকে রাখেন। মানুষের কাজ করার একটা জিল ওনার আছে। আসলে অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবনা চিন্তা করে দাও, যেখান থেকে পারো লক্ষ্মীর ভাণ্ডার দাও, এই যে মানসিকতা, এটা শুধু আমার মেন্টাল সেট আপে একদম মিল আছে। না আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, আপনি কেন তাহলে সিপিএম ছেড়েছিলেন? আজকে আপনার এখানে সুভাষ চক্রবর্তীর ছবি, জ্যোতি বসুর ছবি, মানে মনের মধ্যে আপনার এখনো রয়ে গেছে। শুনুন না, এইটাই তখন কিছু লোক ওই ওনার কাকাকে সমর্থন করতে গিয়ে বলেছিলেন। আমি দেখুন, আমার মা বলেছিলেন জ্যোতিবাবু হচ্ছে আমাদের বাড়ি বামপন্থী বাড়ি। আচ্ছা, আমি যখন মানে অনেকদিনই পার্টির সঙ্গে নানা ডিফারেন্স হচ্ছিল, বিশেষ করে সুভাষ চক্রবর্তীর সঙ্গে দলের অনেকদিন ধরেই ডিফারেন্স হচ্ছিল। 2001 সালে আমরা প্রায় বেরিয়ে যাচ্ছিলাম, কিন্তু নানা কারণে জ্যোতিবাবুর হস্তক্ষেপে বেরোনো যায়নি। বেরোতে পারে পারবে না, আমারও বেরিয়ে যাওয়ার যে মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে আমিও ছিলাম। এই জন্য তো তখন সেই জন্যে মানে বিষয়টা হয়ে ওঠেনি, কিন্তু কিন্তু আমার আস্তে আস্তে সিপিএম অবাস্তব হয়ে যাচ্ছে, বিষয়টাকে হয়ে যাচ্ছে, কোনো রকম মানে বিষয় থাকছে না। তখন আমার কাছে প্রস্তাব আসলো যে আমাকে তৃণমূল কংগ্রেস করার জন্য এখানকার যিনি সাংসদ কাকুরি গৌতম, তিনি আমাকে এই প্রস্তাবটি দিলেন। তখন এখানে যিনি চালাচ্ছিলেন, যে কোনো কারণে একটা বিতর্ক তৈরি করবো না, নানা প্রশ্ন, নানা অত্যাচার, নানা ক্লাব দখল, নানা নিয়ে ছেলেরা সমস্ত শয়ে মানুষ আমার কাছে বললো যে দেখুন, আপনাকে হাল ধরতে হবে। তারপরে আমার তখনও কিছু কথা আপত্তিজনক বিষয় ছিল যে আমি কীভাবে বিষয়টাকে রাখতাম, কিন্তু আমাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে কথা বললো যে আপনার কাজকর্মে আমি খুব আপনি এটা এই মমতা বন্দ্যোপাধ্যায় বললেন বিষয়, আমাকে প্রথমে ডেপুটি মেয়র করলেন, তারপরে দলের মধ্যে বিষয়, দলে আমি জায়গা পেলাম, দলে আমি বিষয়গুলো করলাম। কাজ প্রতিকার, সুখ দুঃখ নিয়ে জীবন, দলে আমি আমার মতো করেই কাজ করেছি। আমার কাজে কখনো দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধমকাতে হয়নি, এই তাপস তোমার কাজটা এরকম ধরনের ব্যাপার আছে। আমি যেন আমি যে দল করবো তখন যেন দলের অ্যাসেট হয়, দলের যেন বোঝা না হয়, যে লায়াবিলিটিস না হয়, এটা আমার কাছে একটা ব্যাপার, সেজন্য আমি করেছি। কিন্তু আমার মা বলেছিলেন কখনো জ্যোতিবাবুর ফটো দেখুন, আমি ইচ্ছে করলে একটু চালালো বলে ভেতরে ফটো রাখতে পারতাম, বাইরে রাখতে পারতাম। এটা নিয়ে অনেকে বিতর্ক করে, দু একজন না বুঝে আমাকে ইলেকশনের টিকিট পাওয়ার আগে কোনো লোক এটাকে দিয়েছে যে আমাকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট না দেয়, আমি তাও রাজি। আমি মায়ের কথা ফেলে কখনো দাঁড়িয়ে বিষয়টাকে রাখবো না। আর আপনার মধ্যে শুধু এই ফটোগুলো হলো, আপনি সচিন তেন্ডুলকারের ফটো দেখবেন, আমি কথা তাকে বললাম, বিদ্যাসাগরের ফটো, উত্তম কুমারের ফটো দেখলেন না, বাবা মার ফটো দেখলেন না। এবং সিপিএম থেকে আসা একটি ছেলে যে কম বয়সে মারা গেছে, আমারই ছোট ভাই ছিল, তার ফটোটা কিন্তু আমার কাছে আছে। ফটো মানুষের জীবনের অভিজ্ঞতা, আর সচিনকে নাকি তার একটা অভিজ্ঞতা ব্যাপারটাকে রয়েছে। সুতরাং ফটো মানুষের জীবনে অনেক কিছু বিষয়টাকে করে দেয়, করে দেয়। ঠিক আছে, 164 নম্বর আর 165 নম্বর বুথ, রাজারহাট নিউ টাউন। 164 নম্বর বুথে দেখা গেল যে 556টার মধ্যে 656টার মধ্যে 637টা ভোট পেয়ে গেলেন আপনার ওই বিজেপির প্রার্থী। আপনি সেখানে পেলেন মাত্র 5টা ভোট। আবার দেখা যাচ্ছে যে সিপিএম পেয়েছে একটি ভোট। যাই হোক, 165 নম্বর বুথে 91% মুসলিম জনসংখ্যা, সেখানে বিজেপি পেল মাত্র 32টা ভোট।
এই ডিফারেন্সটা কি করে হলো? ভোট যদি আপনি করিয়ে দেন তাহলে কি অঙ্ক যদি করে করুন? আপনি এখানে এসছেন, আপনার না, আপনি সন্তান আপনি সন্তান আমাকে সন্তান এখানে একটু এসছেন, বলুন যে আপনি আপনার আপনি আপনার স্ত্রীকে যদি বলে দেন যে এখান থেকে যে আপনার পকেটে কিচ্ছু নেই, বলে দেন না আমার পকেটে 5 লক্ষ টাকা আছে, আপনার স্ত্রী হয়তো ভেবে দিন 5 লক্ষ টাকা ক্যালকুলেশন করলেন, কিন্তু আসলে পকেট সার্চ করলে 1 টাকাও নেই। এইটাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়েছে। ভোট ওখানে গণনা হয়নি তো, যাই লিখে দাও, এরকম ব্যাপার। এই ব্যাপার বলে এইটা একটা মুসলিম এলাকাতে তৃণমূল কংগ্রেস 5টা ভোট পাবে। আর সিপিএম এর যিনি আছেন পোলিং এজেন্ট, তিনি আমার সঙ্গে অনেকদিনকার পরিচিত, তার নাম আহমেদ। তাহলে আহমেদ, তোর বউ তোকে ভোট দেয়নি? তুই 1 ভোট পেলি, তোর বউ কি তোকে ভোট দেয়নি? তোর বউ কাকে ভোট দিল? এই 5টার মধ্যে আমাকে দিয়েছে না তোর 637কে দিয়েছে? বলছে তোর ভোটটা তোকেও দেয়, তোর বউ তোকে দেয়নি? তোর বউ, সিপিএম খুব খারাপ জায়গায় আছিস বল, ধরে না। তুই তোর ভোট, তোর বউকে তোকে বুথে ভোট দেয়নি, তুই একাই ভোট দিয়েছিস। ধরলাম তুই ভোট দিয়েছিস, তুই একা ভোট দিয়ে এই নীরবে নিবৃতে কাঁদে কি হয়েছে। আপনাকে মার, ছেলেদের বিষয়গুলো কাটা, ব্যাপারটাকে রাখা, আমাকে এইবারে গুতো মানে বিষয়টাকে করা। মানে আমরা মাইক, আমি কি বলবো, যেহেতু অন রেকর্ড হচ্ছে, একজন কানের কাছে এসে বলছে এই অমুকের ছেলে বেরিয়ে, আর একজন বলছে বিষয়টা আছে, এটা আমাদের গণতন্ত্র। আর আপনারা মিডিয়ারা এমনভাবে পারচেস হয়ে আছেন, বছরের চুক্তি হচ্ছে জানি না, আপনারা এগুলো কভার করতে জানেন না। আপনাদের কভার করতে হয় অন্য কিছুতে। আমি বড় চ্যানেলকে বলছি, তাদের এখন সময় আছে না, এখন তারা চুক্তিবদ্ধ। আমাদের দেশে কিন্তু নেতাদের দোষ হয়, নেতাদের চোর বলে চুরি বলেন, আর মিডিয়া যখন চুরি করেছে চোরটাকে কেউ কিন্তু বলেন না। আর চোর চোর বলে তারা করছেন, একদিন কিন্তু দেখবেন এই যিনি এখানে জিতেছেন তাকেও কিন্তু একদিন মানুষরা মানে ভোট চোর বলে চুরি থাকবে। সব দিন ক্ষমতা থাকবে না, সব দিন মানুষের হবে না, দেখতে দেখতে কিন্তু বিষয়টা হয়ে যাবে। না, তাহলে এইটা নিয়ে আপনাদের আমি হাইকোর্টে, আমরা দল থেকে হ্যাঁ, হাইকোর্টে গেছে, আমি সুপ্রিম আচ্ছা কোর্টেও যাবো, এটাকে আমি শেষ দিকে ছাড়বো। আচ্ছা এটাকে আচ্ছা আমি শেষ দিকে ছাড়বো, এটাকে আমি শেষ দিকে ছাড়বো। যার জন্য আমার উপর চাপ বাড়বে, চাপ বাড়ছে আমি জানি। জানি খুব আশ্চর্য হবেন না, হয়তো আমার সাক্ষাৎকার নিতে চাইলে, খুব ভালো লোক হলে আপনি জেলের মধ্যেও নিতে হতে পারে, আর তো আমার কোনো আপত্তি নেই। জীবনে 64টা বসন্ত কাটিয়ে দিয়েছি, মানুষের আন্দোলনে ছিলাম। সব ছোটবেলায় দিদিমা লোকের বাড়ি কাজ করে বড় করেছে, তো কারো তাকে স্যালেন্ডার করার ছেলে তাপস চ্যাটার্জি নয়। আচ্ছা। তাহলে আপাতত আপনাদের এই রাজারহাট নিউ টাউনে আপনাদের মানে আপনার বা আপনার দলের এখানে যারা রয়েছেন তাদের ভূমিকাটা কি? সবাই চেষ্টা করছে, তো আক্রান্ত জেল করছেন, একটু ভয় সন্ত্রাস তৈরি করেছেন, পুলিশ বিষয়টা করতে দিচ্ছেন না, মিছিল করতে দিচ্ছেন না। এই পরিপ্রেক্ষিতেই নানা স্টাইলেই আমাদের এগোতে হবে। আমরা এগোবোই আমাদের স্টাইলে, সেটা কীভাবে এগোবো বিষয়টাকে আছে। দেখুন, গন্তব্যস্থল শ্যামবাজার, সোজা যাবো এখান থেকে একদম ভিআইপি রোড ধরে শ্যামবাজার যাবো, নাকি যশোর রোড ধরে যাবো, না নির্ভর করবে কনসিকুয়েন্সের উপর, সেটা নির্ভর করবে। বাট 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 উই উইল রিচ দি শ্যামবাজার, এটা পজিটিভলি। আচ্ছা। তো আপনি কালকে রাত্রিবেলা আমাকে ফোনে বলছিলেন যে আপনার কতগুলো মামলা মোকদ্দমা নিয়ে আপনার মন টন খারাপ হয়ে না না, যাচ্ছে। আপনি যখন ফোন করেছেন তখন আমার আর ভালো লাগছে না আপনার সঙ্গে সাক্ষাৎকার দিতে। আচ্ছা আপনি কে বলেছেন? তখন আমাকে একটা একটা বাচ্চা ছেলে পুলিশ অফিসার যে ভাষায় ক্লাবে দাঁড়িয়ে কথা বললো, মুখটা আমার এত খারাপ হয়ে গেল যে শুধু মানে মানে আমার পরে বাজে লাগলো। আমি আপনাকে বললাম যে আমার তখন মুড ভালো না, পরে আপনি আবার ফোন করলেন, তখন আপনাকে আমি করলাম, এমন ভাবায় বললো। আমি তাকে বললাম, দেখুন এখানে তো এই থানাটা হয়েছে, এটা তো আমাদেরই আমার জমি তৈরি করে দেওয়া, ইলেভেন কথা বলবেন না। আচ্ছা না, এককালে তো আপনাদের পুলিশ আসতো ঈদ বা দুর্গাপুজো, তখন তো আমরাই বিষয়টাকে রাখতাম, পুলিশের বন্ধু হিসেবেই রাখতাম। আমি যেটা বলছি বলে কার পারমিশন না পেলে করবেন না। আমার একটা বাচ্চা ছেলে এমনভাবে বলছে নিজের অনেক রাজনৈতিক জীবনে, মানে আর পরে ভাবলাম যে এগুলো কেনই বা মনে করি, এটা আমার ভাবনারও ভুল। আমি কিছুক্ষণ মধ্যে ভুলে যাই যে আমি এখনো এমএলএ আছি, এখনো চেয়ারম্যান আছি। ওর মতো একটা লোক আমার সিকিউরিটি ছিল, যে রোজ স্যার বলতো আর রোজ বিষয়গুলো করতো, মানে করতো। পরে ভেবে দেখবো এইসব মানুষ যখন হবে, এদেরকে তো অন্যভাবে পানিশমেন্ট দিতে পারি না আমরা, এদেরকে আমাদের সিকিউরিটি করেই বুঝিয়ে দিতে হবে যে মানুষ কেমন, জননেতা কেমনভাবে কাজ করতে হয়। এগুলো বোধহয় এইভাবেই বিষয়টাকে বিবেচনা নিতে পারবো না, কিন্তু মানে শুভ বুদ্ধির উদয় হোক। এবং আমি আজকে সকালে এসেছিলো বলে, আমাদের বাড়ির সন্তান আছে, ছেলে মেয়েরা আছে, রবীন্দ্র নজরুল সন্ধ্যা করে একটা বলুন, একটা বক্স দিয়ে একটা রবীন্দ্র নজরুল সন্ধ্যা করা যেত না? করতো না। 50 বছর ধরে রবীন্দ্র নজরুল সন্ধ্যা হয়, সেটা কাজে বলছি বাচ্চাগুলো কাঁদছে আছে, মানে আমার মেয়ে বল না এখানেই করবো, এখানেই করে বিষয়টা করবো। এমনকি রিসিপ্ট একটা মানে আমরা লিখে দিলাম যে ঠিক আছে রিসিপ্ট একটা, সেই রিসিপ্টটা অবধি মানে সই করবো, হ্যাঁ ঠিক আছে এখন আপনি ভেতরে করতে পারেন বিষয়টা। আমরা জানি না যে বিষয়ের জন্য আমি আজকে
শুধু আপনার সাথে কথা দিয়েছি বলে আপনাকে সাক্ষাৎকারটা তো দিয়েই আমি ওখানে থাকবো, বাচ্চাদের প্রোগ্রামটাকে আচ্ছা ইনিশিয়েট করে বিষয়টাকে রাখবো। এর রাজ্যে রবীন্দ্রনাথের প্রোগ্রাম করা যাবে না, নজরুলের প্রোগ্রাম করা যাবে না। কমিশনারেটে আমার মেয়ে গেছে, একটা কর্পোরেশনে তার ওয়ার্ডে একটা রাজধানীর কাজ করবে, আইসিকে একটা চিঠি দিয়েছে, সেটা বাংলায় উনি নিয়েছেন, আর একটা সিপি সাহেবকে দিতে হবে আগে, যেহেতু অনেকদিন ধরে কাজ হবে তার জন্য। চিঠি দিতে গিয়ে কী অভিজ্ঞতা জানেন, বলছে যে বাংলায় লিখে এনেছেন, বাংলায় লেখা হবে না, যিনি রিসিভ করছে বাংলা বুঝি না। এটা আমাদের বাংলা, যে বাংলায় আমাদের দেখতে হচ্ছে। দেখুন আমি একটা কথা বলে রাখি, আগামী দিনে কিন্তু লড়াইটা বাঙালি অবাঙালি, বাঙালিরা কিন্তু আমরা মাইনরিটি হয়ে যাচ্ছি। এই লড়াইটা আমি কিন্তু কখনোই চাই না যে বাঙালি অবাঙালি, আমি ন্যারোনেসে বিশ্বাস করি না, সংকীর্ণতাবাদে বিশ্বাস করি। বিশ্বাস করি একদিন মার্ক্সবাদ লেনিনবাদের পতাকা তুলে ধরেছিলাম, সারা পৃথিবীর মেহনতি মানুষকে বিশ্বাস করি। আমি সিপিএমকেই শুধু মার্ক্সবাদী লেনিনবাদী পার্টি বলে মনে করি না, মমতা বন্দ্যোপাধ্যায়কেও বামপন্থা বলে মনে করি, এবং সবটা মিলে দাঁড়িয়ে উন্মত্ত মুক্ত নিয়ে বিষয়টাকে রাখতে চেয়েছি। এই বাংলা সেইভাবে আমরা বিষয়টাকে বড় হয়েছি, কিন্তু এই বাংলা বাঙালিরা বোধহয় আমাদের অস্তিত্ব হারাচ্ছে। এই লড়াইটা কিন্তু আগামী দিনে সবাইকেই করতে হবে। ঠিক আছে, নমস্কার, অনেক ধন্যবাদ আপনাকে।